সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা আবারও সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম গণিতের। মাধ্যমিকের আমরা ক্লাস শুরু করে দিয়েছি গণিতের। প্রথম ক্লাসটা যেটা হয়েছিল পাটিগণিতের সেটা হচ্ছে সরল সূত্রসার। আজকে আমরা সেটারই সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। আমরা গতকাল 5 নাম্বার পর্যন্ত কিন্তু গতকাল বলতে প্রথম ক্লাসটাতে আমরা কিন্তু 5 নম্বর পর্যন্ত করেছি। আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে 6 থেকে। আশা করি মনে আছে। 6 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদেরকে দেওয়া ছিল করতে পেরেছো না করে দিতে হবে? চলো আমরা কিন্তু স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? চলো খাতা কলম নিয়ে রেডি, স্টার্ট। আজকে আমাদের স্টুডিও সেটআপটা একটু চেঞ্জ আছে। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য এই সেটআপটা একটু চেঞ্জ হয়েছে। আবার কয়েকদিনের মাথায় টেকনিক্যাল সেটআপটা আবার ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার আগের পদ্ধতিতেই কিন্তু কন্টিনিউ করব, ঠিক আছে? চলো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে প্রথমেই আমাকে কিন্তু কয়েকটা তথ্য দেওয়া আছে যেগুলো তোমরা দেখতেই পাবে। বই খুলে বসো, 2 নম্বর চ্যাপ্টার, আমরা 6 দাগের কোশ্চেন পড়ছি। দেখো, তাহলে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার। কিছু টাকা ধার মানে আসল কিন্তু আমরা জানি না। তাহলে প্রথমেই লিখে নাও, ধরি গৌতম কি খোলার জন্য? মুরগির খামার সমবায় ব্যাংক থেকে এক্স টাকা ধার নিলেন। তাহলে আমরা এক্স টাকা ধরে নিয়েছি, তুমি নাও ধরতে পারো, তুমি বলতেই পারো জানো না যে হিসেবে আসল বা মূলধন সমান জিজ্ঞাসা ছিল হিসেবে করতে পারো অঙ্কটা। ডাইরেক্ট আমরা ফর্মুলা লিখে দিয়েছি, সেই ফর্মুলা থেকে হবে অঙ্কটা। বেশ, ঠিক আছে, আমরা এক্স ধরে করছি। এবার কি বলেছে দেখো, বার্ষিক সরল সুদের হার 12%। তাহলে বার্ষিক সরল সুদের হার আর সমান 12%। আর কি প্রতি মাসে তাহলে সময় কি বলেছিলাম, সময় কিন্তু মাসে আসবে না, কিসে নিয়ে আসতে হবে? বছরে। তার মানে মাসটাকে বছর করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 12 দিয়ে। তাহলে 1/12 বছর। কত টাকা সুদ পাচ্ছে? সুদ হিসেবে 378 টাকা। তাহলে সুদ ব্র্যাকেটে আই সমান 378 টাকা। তাহলে আমাকে বার করতে হবে যে সে কত টাকা ধার নিয়েছিল। আচ্ছা দেখো, তুমি সমবায় ব্যাংক থেকে যদি এক্স টাকার বদলে পি টাকা ধরে নাও, তাহলে তোমার হয়তো সূত্রটা মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে পি টাকা ধার করেছিলেন, তাহলে সূত্র অনুযায়ী ঋণের পরিমাণ কি হয়? মূলধন বা আসল ফর্মুলাটা কি ছিল মনে আছে তো? ডাইরেক্টটা যদি না পারো তাহলে i is equal to ptr by 100 এটা থেকে করতে পারো। আমরা কিন্তু সেটা করব না, আমরা করব ডাইরেক্ট p is equal to কি হয় i into 100 by t into r। মান বসাও। i মানে 378, 100, t মানে হচ্ছে 1/12 আর r মানে 12%। 12 কেটে গেল, তাহলে 378 0 0, তাহলে 3 7 8 0 0, তাহলে কত হলো? 37,800 টাকা। অতএব গৌতম মুরগির খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিল? 37,800 টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, হয়ে গেছে। চলো এর পরের অঙ্কটা দিয়ে যাচ্ছি। মুচ্ছি, তোমাদের যাদের হয়নি তারা কিন্তু পজ করে দেখে নিতে পারো।
ব্যাস। তারপর দেখো দিয়েছে সাদা দাগের কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। এটা আমরা অলরেডি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু কভার হয়ে গিয়েছে। বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা কত বছরে দ্বিগুণ হবে দেখি, দেখা যাক। তাহলে সাতের দাগের বার্ষিক সরল সুদের হার %। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা দিয়েছে না, এই কোশ্চেনগুলো কিন্তু 5 নম্বরের জন্য তুমি পাবে না। এই কোশ্চেনটা তুমি 2 নম্বরের শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু পেতে পারো। ঠিক আছে, কত টাকা কত বছরে দ্বিগুণ হবে? ধরি আসল পি সমান x টাকা হলো। দ্বিগুণ হওয়ার কথাটা মানে কি? মনে করো তুমি ব্যাংকে যেয়ে আজকে 100 টাকা রেখে এসছো, 100 টাকাটা কমন হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো 10,000 টাকা রেখে এসছো। তুমি দ্বিগুণ হওয়ার মানে হলো তুমি 10,000 টাকা যখন আনতে যাবে তখন কিন্তু সেটা 20,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 20,000 টাকা তো তুমি রাখো নাই, তুমি তো রেখেছো 10,000 টাকা। তাহলে বাড়তি যে টাকাটা এসছে সেই টাকার পরিমাণটাও কিন্তু 10,000 টাকা, যেটাকে আমরা কি বলি, সুদ বলি। তুমি রেখে এসছো আসল 10,000 টাকা, ব্যাংক তোমাকে সুদ দিয়েছে কিন্তু আরো 10,000 টাকা। তার মানে কি, আসল আর সুদ যখন সমান হয়ে যায় তখন টাকাটা কিন্তু দ্বিগুণ বলা হয়। ঠিক আছে, তাহলে এই তুমি যে টাকাটা ফেরত পাচ্ছ 20,000 টাকা, সেটা কি বটে, সুদ আসল। তাহলে এখানে দ্বিগুণ হওয়ার অর্থ কোন মূলধন দ্বিগুণ হওয়ার অর্থ সুদ আসল ব্র্যাকেটে a সমান 2x টাকা। তাহলে সুদ সমান কত হবে? সুদ কি করে বেরোয়, a মাইনাস p, তার মানে 2x মাইনাস x সমান x টাকা। ঠিক আছে, ওই একই জিনিস তুমি ছোট করে লিখতে পারো। যদি 2 নম্বর কোশ্চেন আসে তুমি ডাইরেক্ট লিখবে দ্বিগুণ হওয়ার মানে হলো আসল সমান x টাকা, সুদ সমানও কিন্তু x টাকা। হয়েছে, তাহলে কি বার করতে হবে, সময়। তাহলে নির্ণেয় সময় ব্র্যাকেটে t সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব সূত্রানুযায়ী দেখো সূত্রানুযায়ী সময় ব্র্যাকেটে t সমান I ইন্টু 100 বাই p ইন্টু r। I কত, x টাকা ইন্টু 100, p কত x, r কত 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাহলে কত হচ্ছে 50 এ 3 বছর। তার মানে কি 16 পূর্ণ 2 এর 3 বছর। আচ্ছা 16 বছর, 2 এর 3 বছরকে আমাকে কি করতে হবে, মাসে নিয়ে যেতে হবে। কি করে মাসে নিয়ে যাব, 2 এর 3 একে কিন্তু যদি 12 দিয়ে গুণ করে দাও তাহলে সেটা কিন্তু মাস হয়ে যায়। তাহলে কি হলো, 2 এর 3 গুণিত 12, 3 4 এ, তাহলে 4 2 8। এটা রাফটা এখানে করে দিলাম, তোমরা সাইডে করবে, 8 মাস। তার মানে কি হলো, তাহলে কোন মূলধন 6% সরল সুদের হারে 16 বছর 8 মাসে কি হবে, সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে অনেকগুলো টানবো, তাহলে তাড়াতাড়ি হাত চালাও, না পারলে পজ করে করে দেখে দেখে করো। চলো তারপর কোশ্চেন 8 নাম্বার। মানান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন ব্যয় সরল সুদে পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে আর বার করতে হবে। লেখো 8 থেকে কোশ্চেন। ধরি মান্নান মিয়া মা নান কোথা থেকে ধার নিয়েছিল, বলা নেই কোথা থেকে। তাহলে ধরি মান্নান মিয়া x টাকা ঋণ বা ধার কথাটা উল্লেখ আছে না,
ধার ধার নিয়েছিলেন। তাহলে আসল বা ঋণের পরিমাণ আমরা বলেছিলাম ঋণ হোক বা কোনো টাকা জমা দিয়ে রাখা হোক, সেটাই কিন্তু আসল বা মূলধন, তাই না? যে টাকাটার উপর লেনদেন হয়েছে সবসময় যে রেখে আসবে তাও নাও হতে পারে, নিয়েও তো আসতে পারবে। বেশ, সময় হচ্ছে 6 বছর, সময় 6 বছর। সুদের পরিমাণ আসলের 3/8 সুদ আসলের 3/8, তার মানে 3x/8 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে? সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সূত্র অনুযায়ী আর সমান কি হয়? I ইন্টু 100/P ইন্টু টি। আশা করি অঙ্ক লেভেল পেরে যাচ্ছ, তাই তো? একই রকম অঙ্ক, এখনো পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই, এরপর কিন্তু চেঞ্জ আসবেও না, একই রকম গতের অঙ্ক চলবে। তাহলে I মানে কত? 3x/8 ইন্টু 100। P কত? P এর মান হচ্ছে x। T কত? T মান হচ্ছে 6। x কাটলো, 3 দুগুণে 6, 2 50, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে হচ্ছে 25। তাহলে কত হচ্ছে? 25-এর 4। কি বার করছি? আর মানে পার্সেন্টেজ, 6.14%। তাহলে কি হবে? মান্নান মিয়া কিছু টাকা ধার গ্রহণ করার 6 বছর পর সেই মূলধনটার 3/8 যদি সুদ হয়, তাহলে সেক্ষেত্রে সুদের হার ছিল 6.14%। ঠিক আছে, তারপর বুঝতে পারছো তো? না পারছো না? একই ধাঁচের অঙ্ক বারবার একই অঙ্ক রিপিট হচ্ছে, ঠিক আছে? তাও আমরা করে দিচ্ছি যাতে একটা অঙ্ক অসুবিধা না হয়। নেক্সট 8 দাগের হয়ে গেল, 9 দাগের। আচ্ছা, 9 দাগের অঙ্কটা যদি আমাদের বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুটো করে করবো। বেশ, তার মানে আমরা একবার লিখে নিয়ে আবার মুছবো, তোমরা কিন্তু কন্টিনিউ লিখে যাবে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের 4% সরল সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার সুদ বাবদ, তার মানে একবার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, একবার সমবায় সমিতি, দুজনের কিন্তু সুদের হার আলাদা দেওয়া আছে। সময় কিন্তু দুজনের ক্ষেত্রে 1 বছর দেওয়া আছে, আর মূলধন দুজনের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা আছে। তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে কার সুদ বেশি আসছে, কার সুদ কম আসছে। চলো তাহলে এক কৃষক সমবায় সমিতি থেকে ঋণ নেন, ব্র্যাকেটে পি সমান 5,000 টাকা। ঠিক আছে, সময় কত? 1 বছর। সময় কত? 1 বছর। বার্ষিক সরল সুদের হার আর সমান 4%। যেহেতু বলাই আছে যে সমবায় সমিতি থেকে 4% হয়েছে, তাহলে অতএব 1 বছরের সুদের পরিমাণ ব্র্যাকেটে আর I1 করলাম। আচ্ছা বেশ, এখানে কয়েকটা ক্ষেত্রে আমরা 1 করে দিই, তার কারণ এটা প্রথম কেস, তাই না? তাহলে সবকটাতে পি না লিখে P1 T1 R1, তাহলে I1 বেরিয়ে গেল। তাহলে I সমান কি হয়? PTR,
PTR বাই 100, যেহেতু 1 করেছি তাহলে সবকটা 1 করে দাও। কত? 5000 টাকা। কত? 1 বছরে 4% বাই 100, তাহলে 200 টাকা। আচ্ছা, কৃষক যদি সমবায় সমিতি থেকে ঋণ নেন তাহলে 5000 টাকার জন্য 1 বছরে তাকে কিন্তু 200 টাকা মাত্র সুদ দিতে হবে, ঠিক আছে? কিন্তু এবার ক্ষেত্রে তিনি যদি সমবায় সমিতিতে না নিয়ে ব্যাংক থেকে ঋণ নেন তাহলে সেক্ষেত্রে কি হবে? তিনি ব্যাংক থেকে ঋণ নিলে ঋণের পরিমাণ ওই একই, জাস্ট আমরা 1 দিয়ে লিখেছিলাম, 2 দিয়ে লিখেছি। তাহলে 5000 টাকা সময় 1 বছর বার্ষিক সরল সুদের পরিমাণ বা সুদের হার সমান হচ্ছে 7.4%, নাকি 7.4? হ্যাঁ, ঠিক আছে। অতএব 1 বছরে সুদের পরিমাণ কত? PTR বাই 100, দুটোতেই 2। পি কত? আচ্ছা, আমরা এই ক্যালকুলেশনটা একটু এই সাইডে করে দিচ্ছি যেহেতু আমাদের জায়গা নেই। এইটাকে আমরা এই নাও, বেশ। কত হচ্ছে দেখো? 5000। তোমরা আবার এরকম করে দিও না, তোমরা নিজে নিজে করবে, আমাদের জায়গাটা কম হয়ে গেছে, তোমরা তাই পাশে করে দিচ্ছি। 7.4 বাই 100। আচ্ছা, দশমিক তুললাম, তার জন্য কি হয়? নিচে 10 হলো, একটা দুটো একটা দুটো একটা দুটো। হয়েছে? তাহলে তিনি যদি ব্যাংক থেকে ঋণ নিতেন তাহলে সেক্ষেত্রে তার কিন্তু সুদের পরিমাণ পড়তো 370 টাকা। তিনি যদি সমবায় সমিতি থেকে ঋণ নিতেন তাহলে তার সুদের পরিমাণ পড়তো 200 টাকা। তাহলে এবার প্রশ্নটা করেছে কি লাস্টে দেখো তো। তবে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতি থেকে 5000 টাকা ঋণ নিতেন তাহলে 1 বছরে তার সুদ বাবদ কত টাকা বাঁচতো? লেখো। বেশ, পরের লাইন লিখছি, আমরা মুছছি এবার। আশা করি হয়ে গেছে। চল উপর দিক থেকে লিখছি। অতএব ওই কৃষক যদি ব্যাংক থেকে 5000 টাকা ঋণ না নিয়ে সমবায় সমিতি থেকে ঋণ নিতেন তাহলে 1 বছরে সুদ বাবদ টাকা বাঁচতো সমান। আচ্ছা দেখো তো, এখানে কত হয়েছিল? 370 টাকা, আর ওখানে হয়েছিল 270 টাকা। তাহলে 370 মাইনাস 200 সমান হচ্ছে 170 টাকা। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পারছো তো, একই টাকা দুটো কিন্তু ব্যাংকের ক্ষেত্রে বা দুটো সমিতি বা এদিক ওদিক মানে বিভিন্ন যে জায়গা থেকে ঋণ পাওয়া যায় বা তুমি টাকা রেখে আসছো সেসব ব্যাংকগুলোর মধ্যে কিন্তু সুদের হার কিন্তু আলাদা হওয়ার জন্য একই অর্থ একই সময়ের জন্য থাকার পরেও দুজনের সুদের পার্থক্য কিন্তু থাকছে। ঠিক আছে, চলো আমরা এবার 10-এর দিকে যাই। 10 কি বলেছে? 10-এর কোশ্চেনটা বলেছে, এটা খুব ছোট কোশ্চেন, ট্রাই করো। যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে এটা ছোট করে লিখছি, বেশ ভাষা দিয়ে দিতে পারো তোমরা। মূলধন ব্র্যাকেটে পি সমান 292 টাকা। ঠিক আছে, একদিনের সুদ তাহলে সময় ব্র্যাকেটে টি সমান একদিন, সুদ 5 পয়সা তাহলে সুদ ব্র্যাকেটে আই সমান
5 পয়সা। তো বার্ষিক সরল সুদের হার কত? তাহলে বার্ষিক সরল সুদের হার জিজ্ঞাসা ছিল। আচ্ছা দেখো, এখানে দুটো জিনিসের দু রকম ডাটা দেওয়া আছে। একটা কি, একটা হচ্ছে এখানে টাকা দেওয়া আছে, আর একটা হচ্ছে পয়সা দেওয়া আছে। হয় তুমি পয়সাটাকে টাকা করে দাও, অথবা টাকাটাকে পয়সা করো। পয়সা টাকা, টাকা পয়সা। দেখা যাক, আমরা কি করলাম, পয়সাটাকে টাকা করে দিলাম। তাহলে কত হলো? 5/100 টাকা। বেশ, তাহলে অতএব আর সমান ফর্মুলা বসাও, কি হয়? I ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই মানে কত? আই মানে তো হয়ে গেল 5/100 ইন্টু 100 বাই পি মানে কত? 292 ইন্টু টি মানে একদিন। দেখো বড়সড় ভুল, আমাদের কিন্তু দিনটাকে দেখি নাই, লক্ষ্য করি নাই। দিনটাকে কিন্তু কিসে নিয়ে যেতে হবে? বছরে নিয়ে যেতে হবে। বছর মানে 1/365 বছর। দেখছো তো, ছোট ছোট জিনিসও কিন্তু ভুল হয়ে যেতে পারে, লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো আমরা? টি এর জায়গাতে 1/365। আচ্ছা দেখো তো, আমরা 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যখনই 365 থাকবে তখন কত ঘরে নামতে যাবে? মনে রাখতে বলেছিলাম 73-এর ঘরে নামতে। 73 দিয়ে কাটো, 73 5-এ 73 4। আচ্ছা, এটা তো কি ধরনের ভগ্নাংশ? উপরেও একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ। যৌগিক ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? নিচে যে ভগ্নাংশটা থাকে সেটা পাশে উল্টে যে গুণ হয়। এক্ষেত্রে এরকম ভাবে দাঁড়াচ্ছে 5, এখানে 100 কেটে গেল, তাহলে 5/4 যেমন আছে আছে। আচ্ছা, নিচের 5টা উপরে চলে গেল, গণিত 5, তাহলে কত হয়ে গেল? 25/4%, 6×1/4%। এই তো খানিকক্ষণ আগে একটা অঙ্ক বললাম তো, সেখানে তো তাই বেরিয়েছিল, তারপর দুটো অঙ্ক একবার। ঠিক আছে নাকি? তারপর এবার 10-এর দাগের পর আমরা কিন্তু বুঝছি 11 দিকে যাব। করো করো, তো কোশ্চেনটা পড়ো তো তোমরা। 11 দাগ বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 6,000 টাকার 168 টাকা সুদ হবে? তাহলে 11 দাগ, 11 দাগে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে 600 টাকা। তাহলে মূলধন পি সমান 600 টাকা, সুদ 168 টাকা। আর কি বলেছে? 8% হারে, তাহলে হার 8%, তাহলে সময় ব্র্যাকেটে টি সমান জিজ্ঞাসা চিহ্ন। অতএব টি ইজ ইকুয়াল টু আই ইনটু 100 বাই পি ইনটু আর। আই মানে 168 গণিত 100 বাই 600 গণিত আর মানে কত? 8। দুটো শূন্য কাটলো, দুটো শূন্য এই কাটাটা অনেক মজাদার কাটা। আমাকে একটা ছাত্র বলেছিল, তাহলে স্যার এই 8 কেটে দেন। তা কিন্তু নয়, দুটো শূন্য কাটার মানে হলে আমি এই উপরের 100টাকে 100 দিয়ে ভাগ করেছি, নিচের 600টাকেও 100 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, তো এক একটা ছোট ছোট জায়গায় অসুবিধা থাকলে বলবে। তাহলে শূন্য কেটে দিলাম। তাহলে এবার কি করব? 8 দিয়ে কাটছি। 8 21, 6-কে 3 দিয়ে কাটলে 2, 21-কে 3 দিয়ে কাটলে 7। তাহলে কত হলো? 7/2 বছর। তার মানে 3×1/2 বছর। এটাকে আমরা বলি 3 বছর 6 মাস। হয়ে গেল? ব্যাস, তাহলে 11 থেকে কোশ্চেন হয়ে গেছে। আশা করি অসুবিধা হয়নি। চলো আমরা কিন্তু 12 দিকে যাই। মুছি এরপরে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করো, আমরা কিন্তু রীতিমতো তারপর এই অঙ্ক ওই অঙ্কটাকে নিয়ে আবার বুঝিয়ে দেবো ভালো করে ক্লাস করে। 12 কি বলা হয়েছে? বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা রেখে সুদে আসলে 1200 টাকা হয়। এই সুদে আসলে দিয়ে একটা অঙ্ক আমরা অলরেডি করেছি, দ্বিগুণ হয়ে যায়।
সেরকম টাইপের। তাহলে ধরি মূলধনের পরিমাণ, ধরার দরকার নেই, মূলধন 800 টাকা, সুদাসল 1200 টাকা। আচ্ছা, সুদাসল মানে হচ্ছে তুমি যে টাকাটা রিটার্ন পাচ্ছ, রিটার্ন। মূলধন মানে যে টাকাটা তুমি জমা রেখে এসছো, তাহলে বাড়তি কত টাকা দিচ্ছে, তাহলে এইটা থেকে ওটা বাদ দিতে হবে, সেটাই তো সুদ। তাহলে সুদ সমান কি করব, 1200 মাইনাস 800 সমান হচ্ছে 400 টাকা। হয়েছে? তারপর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 10% সরল সুদের হারে। হার কত, 10%। কি চাই ভালো করে জানো, সুদাসল দিয়ে তো আমার এই সুদাসলটা কোনো কাজে লাগে না, মানে ডাইরেক্ট ফর্মুলার ক্ষেত্রে কাজে লাগে না, শুধু হয় আসল বার করতে কাজে লাগে অথবা সুদ বার করতে কাজে লাগে। তো এখানে আমার কি কি পাওয়া গেল, আসল পাওয়া গেল, সুদ পাওয়া গেল, সুদের হার দেওয়া আছে, তাহলে সময় নাই, তাহলে সময় বার করতে হবে। নির্ণেয় সময় ব্যাকেটে টি সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে অতএব টি সমান আই গণিত 100 বাই পি গণিত আর। আই মানে কত, 400 গণিত 100 বাই পি মানে কত, 800 গণিত আর মানে 10। 400 দুগুণে 800, 2 দিয়ে গেলে হচ্ছে 50, 10 দিয়ে গেলে হচ্ছে 5। তাহলে কত বছরে হয়েছিল, 5 বছর। আচ্ছা, আমরা কিন্তু প্রথম দিনেও বলেছিলাম, আজকে আবারও বলি, প্রত্যেকটা পাটিগণিতের লাস্টে কিন্তু তোমাকে অতএব দিয়ে উত্তর লিখতে হবে। তাহলে এখানে কি হবে, অতএব 800 টাকা 10% সরল সুদের হারে 5 বছরে, তুমি পারলে 5 বছর নিচে একটা আন্ডারলাইন করে দিও যাতে বুঝতে পারা যায় যে এটা উত্তর হবে। ঠিক আছে, 5 বছরে 1200 টাকা হবে। এবার তুমি নিজের মতো করে ভাষা লেখা চাইতে পারো, তোমার নিজের অভিজ্ঞতা বা কত কি প্র্যাকটিস করেছো তার উপর দাঁড়াবে। চলো মুচ্ছি। 13 থেকে অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি বলেছে, আমাদের কিন্তু ক্লাসে তাড়াতাড়ি করতে হচ্ছে, তার কারণ আমরা আজকে অনেকগুলো অঙ্ক করবো। এখনো 13 পর যদি পারা যায় 14টা করে দেবো, নিয়ে 15 অঙ্কতে চেয়ে তোমাদের কাজ রেখে ছেড়ে দেবো আজকে। ঠিক আছে, আর যদি দেখা যায় যে না 16টাও টেনে দেবে, 16টা টানবো না, তার কারণ হচ্ছে 16 আর 17 একই রকমের অঙ্ক, বেশ দেখছি যদি পারা যায় 16 বা 17-এর মধ্যে একটা করিয়ে দেবো, নিয়ে তোমাদের জন্য রেখে দেবো। বেশ, তার কারণ লাস্টে যে 3-4টা অঙ্ক আছে না, সেই সবকটাই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, আর সবকটাই একটু বড় হবে। বেশ, চলো 13 থেকে অঙ্কটাতে বলেছে কোনো মূলধন মানে মূলধন বলা নেই, মূলধন বার করতে হবে, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, সুদের হার কত এটাও বলা নাই। তাহলে এতক্ষণ পর্যন্ত কি হচ্ছিল, একটা যে কোনো জিনিস বার করলে তুই বার করতে পারছিস শর্ত দিয়ে। এবার তো দুটো জিনিস বার করতে হবে, তাহলে বার করবে কি করে, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে বলা আছে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হয়। আচ্ছা, এটাতে খানিক টাইম নেবো, এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে। আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে বলো দেখি তো, তুমি দেখা গেল প্রথম বছর 100 টাকা রেখে এসছো, এই টাকার উপর 10% হারে, 10% হার মানে কি, 100 টাকার উপর 10 টাকা সুদ পড়বে 1 বছরে। এটা ধরো তুমি প্রিন্সিপাল, আর এটা ধরো তুমি ইন্টারেস্ট। তাহলে কত হলো ইন্টারেস্ট, 10 টাকা। ঠিক আছে, তুমি যদি এই সময় টাকাটা তুলে নিতে চাও, যদি চাও, তাহলে তোমার কত টাকা পাবে, 110 টাকা। এই যে ভালো করে বুঝবে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার উপর বাকি অনেক বড় অঙ্ক হবে। তুমি যদি 100 টাকা রেখে এসছো, 10%, আমি 10% ধরলাম এই কারণের জন্য বোঝাইতে সুবিধা হবে, যাতে তোমরা চট করে ধরতে পারো। আমি 6%, 4.5% এসব নিতে পারতাম, কিন্তু বোঝাতে সুবিধা হবে। ফালতু এইটা তো অঙ্ক নয়, তোমাকে পদ্ধতিটা বুঝতে হবে। তাহলে দেখা গেল 100 টাকার উপর 10% হার দেওয়া আছে, তার মানে 100 টাকার উপর 10 টাকা সুদ চেপেছে, এটা সুদের পরিমাণ। তুমি যদি 1 বছরেই টাকাটা তুলে নিতে চাও, তাহলে এখানে 100 টাকা আর এখানকার 10 টাকা যোগ হয়ে 110 টাকা তোমাকে দেবে। ঠিক আছে, তাহলে তুমি যদি তুলতে চাও 110 টাকা, বেশ তুমি তুললে না, রেখে দাও। পরের বছর, তাহলে এটা কিন্তু ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে,
আবার তোমার এই 100 টাকার উপরেই 10% হারে সুদ চাপবে, তোমার টাকাটা আবার 10 টাকা তোমাকে সুদ দেবে। হয়েছে? এবার তুমি যদি টাকাটা তুলতে চাও, এবার কিন্তু তোমার ছিল কত টাকা? 100 টাকা। সেই 100 টাকা আগের বছর সুদ কত টাকা ছিল? 10 টাকা। এবছরের সুদ কত থাকলো? 10 টাকা। নিয়ে কত হলো? 120 টাকা। এটা কি করে হলো? এটা একটু ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। 100 প্লাস 10 সমান হচ্ছে 110 টাকা। বুঝতে পারলে? যদি তৃতীয় বছর হয়, আবার 100 টাকার উপর 10% হারে আবার 10 টাকা সুদ চাপলো। তো তোমার এখন টাকা হচ্ছে 100 টাকা হচ্ছে মূলধন। কবার সুদ চেপেছে? একবার, দুবার, তিনবার। তাহলে 10 প্লাস 10 প্লাস 10 সমান কত হলো? 130। কি লক্ষ্য করলে? তিনটে বছরের মধ্যে কোনটা নির্দিষ্ট? কোনটা নির্দিষ্ট? আসল। তার মানে এটা স্টার দিয়ে মনে রাখো, সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর মূলধন অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে শুধুমাত্র কি পাল্টায়? শুধুমাত্র সুদ যোগ হয়ে যেতে থাকে। মাথায় ঢুকলো? তার মানে যদি প্রশ্ন করা হয় যে সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, মানে দ্বিতীয় বছর আর তৃতীয় বছরের মধ্যে মূলধনের পার্থক্য কত? 0। তার কারণ এখানেও মূলধন ছিল 100 টাকা, এখানেও ছিল মূলধন 100 টাকা। তাহলে পার্থক্যটা কার হলো? দ্বিতীয় বছর আর তৃতীয় বছরের মধ্যে পার্থক্য কত? 120 আর 130। কিসের পার্থক্য হলো? 10 টাকা। কার পার্থক্য হলো? সুদের পার্থক্য হলো। ঠিক আছে? তাহলে যখনই তোমাকে দুটো বছরের মধ্যে তোমাকে আসল দেওয়া নাই, সুদের হার দেওয়া নাই, শুধু বছর বলে দেওয়া আছে আর সুদাসল বলে দেওয়া আছে, তাদের পার্থক্য করা মানে শুধু একটা জিনিস বেড়ে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সুদটা বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে তুমি যদি এইখান থেকে এটা পার্থক্য করো, তাহলে সুদের অন্তর পাবে। ঠিক আছে? চলো এবার আমরা 13 দাগের অঙ্কটাতে যাই, যেটা খুবই ইম্পর্টেন্ট। 13 দাগের অঙ্ক দেখো কি বলেছে। তাহলে কি দিয়েছে? কোন মূলধন 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয়। তাহলে 7 বছরে সুদে আসলে 7100 টাকা হয়। আর কি হয়েছে? 4 বছরে সুদে আসলে 6200 টাকা হয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে এই দুটোর মধ্যে কিসের পার্থক্য বাড়বে, মানে তুমি যদি এই 7 বছরের সুদাসল থেকে 4 বছরের সুদাসল বাদ দাও, তাহলে আসল তো দুটোর সমান। তাহলে কিসের পার্থক্য হচ্ছে? সুদের পার্থক্য হচ্ছে। কত পার্থক্য হচ্ছে সেটাই লিখছি এবার আমরা। তাহলে অতএব 3 বছরে সুদ সমান, এখান থেকে যদি বাদ দাও তাহলে হচ্ছে 900 টাকা। আর এটাও ঠিক, প্রতি বছর যদি আসল নির্দিষ্ট থাকে তাহলে সুদ তো প্রত্যেকবারই একই বাড়তে বাড়তে যাবে, একই না? এখনই যে উদাহরণটা দিয়েছিলাম সেটা খেয়াল করো। প্রথম বছর 10 টাকা সুদ, দ্বিতীয় বছর 20 টাকা সুদ, মানে আরো 10 টাকা বাড়তি এলো। তৃতীয় বছর 30 টাকা সুদ, মানে আরো 10 টাকা করে বাড়তি এলো। তার মানে প্রত্যেক বছর সুদ কিন্তু একই ভাবে বাড়তে 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 যায়। ঠিক? তাহলে এক্ষেত্রে আমি 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে হয় 4 বছর অথবা 7 বছরের সুদটা বার করে নেবো। তাহলে 1 বছরের সুদ 900/3 টাকা, 4 বছরের সুদ তোমার 300 গণিত 300 কোথা থেকে এলো? এটাকে ভাগ করে দিয়েছি, সমান হচ্ছে 1200 টাকা। আচ্ছা দেখো তো, আমার কিন্তু অর্ধেক উত্তর বেরিয়ে গেল। 4 বছরের সুদাসল হচ্ছে 6200 টাকা,
আবার 4 বছরের সুদ পেয়ে গেছি 1200 টাকা, তাহলে তো আসল পেয়ে গেলে তুমি। অতএব 4 বছরের সুদ আসল সমান 6200 টাকা। 4 বছরের সুদ 1200 টাকা। অতএব আসল 6200 মাইনাস 1200 সমান হচ্ছে 5000 টাকা। সময় 4 বছর। সুদের হার নিশ্চয়ই বার করতে পারবে না, এটাও করে দিতে হবে? বেশ, ঠিক আছে, চলো করেই দিই। তাহলে উপরের জায়গাটা মুছছি আমরা। তাহলে আর সমান কি হয়, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই কত? আই মানে হচ্ছে 1200 ইন্টু 100 বাই 5000 ইন্টু টি মানে কত? 4। 100 দিয়ে ভাগ করলাম, 50 দিয়ে কাটলে হয় 50 দুগুণে, 2 দিয়ে গেলে হচ্ছে 2, 2 দিয়ে গেলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 6%। অতএব মূলধনের পরিমাণ হচ্ছে 5000 এবং সুদের হার হলো, বার্ষিক সরল সুদের হার হলো 6%। ক্লিয়ার? চলো 13 থেকে হয়ে গেল। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? হয়নি? তাহলে চলো 14 থেকে। তাহলে এত সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, নিশ্চয়ই জানাবে তোমাদের উপকারে লাগছে কি লাগছে না, বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। যদি হয় তাহলে আবার বলো, জানিও আমাদেরকে। আমরা কিন্তু আবার নতুন করে ভিডিও করে দেবো সেই টপিকের ওপর, আরো 2-4টা অঙ্ক করি। 14 বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা করে পেলেন। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার অনুপাত কত? লেখো, অমল রায়ের ব্যাংকের মূলধন। অমল রায়ের ব্যাংকে মূলধন পি সমান কত টাকা? 2000 টাকা। আচ্ছা, দুজন আছে তো আমি 1 এখন থেকে দিতে শুরু করে দিই। বেশ, সুদাসল 3 বছর পর সময় সুদাসল 2360। অতএব সুদ এক্ষেত্রে আমাকে কি করতে হবে? সরল সুদের হার বার করতে হবে। বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে R1 সমান, ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি, কত হয়? I ইন্টু 100 বাই পি ইন্টু টি। I মানে 360 ইন্টু 100 বাই পি মানে হচ্ছে 2000 ইন্টু টি মানে হচ্ছে 3। 100 দিয়ে ভাগ করলাম, 0 0 কাটলো, 3 দিয়ে গেলে 3 12, 2 দিয়ে গেলে হচ্ছে 6, তাহলে 6%। ঠিক আছে, হয়ে গেছে। চলো, এটা কার ক্ষেত্রে হলো? অমল রায় ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। একই রকম ভাবে তোমাকে কিন্তু পশুপতি ঘোষেরটাও বার করে নিতে হবে। সরি, পশুপতি ঘোষের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে একই অঙ্ক, একই প্যাটার্নে তোমরা লিখতে রাখো, আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর লিখছি না, তাই না?
একের এক মুছে দিলাম। আর পশুপতি ঘোষ। তোমরা অন্য কালির জন্য বুঝতে পারবে যে কোন কোন জায়গা পশুপতি ঘোষের পোস্ট অফিসে মূলধন P2 সমান এত 2 কত পেয়েছিলেন তিনি রিটার্ন 2480 2480 2480 মাইনাস 2480 টাকা। তাহলে কি হবে ফর্মুলা I into 100 by P into T 480 into 100 by 2000 into 3। আচ্ছা 100 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 24, 3 দিয়ে ভাগ করলে 8, তাহলে হচ্ছে 8%। হয়ে গেল। তাহলে একজনের 6% আর একজনের 8%। এবার আমাকে কি করতে হবে? ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক, অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত? 6:8, 3:4। দেখে নেবে কাকে আগে দিয়েছি। যেহেতু আমরা আগে ব্যাংক লিখেছি, তাহলে ব্যাংকেরটা লিখেছি, তারপরে পোস্ট অফিস লিখেছি। ঠিক আছে? যদি কোশ্চেনটাতে চাই যে পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের হারের অনুপাত লেখো, তাহলে কিন্তু উল্টো হবে, লক্ষ্য করবে। চলো আজকে আমাদের লাস্ট অঙ্ক করিয়ে দিই। 15 কোশ্চেনটা বলেছিলাম করাবো, 16টা আজকে আর তাহলে করাচ্ছি না। পরের দিন ওই 4টে-5টা অঙ্ক যেটা থাকছে সেটা একবারে পরের পার্টটাতে করিয়ে দেবো আমরা। তাহলে এই চ্যাপ্টারটা শেষ। দেখো 15 কোশ্চেন, কোশ্চেনটাতে কিচ্ছু নাই, কিন্তু মাধ্যমিক অনেকবার পড়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এতগুলো কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট স্টার করে রাখো, যেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথমে চলে আসছে এখন যেটা করালাম 14 দাগের কোশ্চেন, 13 দাগের কোশ্চেন, এগুলো কিন্তু 5 নম্বরের জন্য পড়ে। 2 নম্বরের জন্য যেগুলো পড়ে তার মধ্যে আছে 10 দাগের কোশ্চেন, 11 দাগের কোশ্চেন, 3 দাগের আছে, 2 দাগের আছে, 7, ব্যাস এই কটা। বাকিগুলো করে রেখো, কোনো অসুবিধা থাকলে জানাবে। আমরা তো বলে এসেছি বারবার, অনেকবার আমরা অ্যানাউন্স করেছি। চলো 15 কোশ্চেন। ওই যে একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করবার সময় 15,000 টাকা ধার করেছিলেন, মাত্র 15,000 টাকা। সে 5 বছর পরে সেই ধার শোধ করতে করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো বার্ষিক। তাহলে কি দিয়েছে দেখো, 15,000 টাকা ধার করেছিলেন, মানে মূলধন যেটাকে হচ্ছে 22,125 টাকা তিনি শোধ করেছেন, মানে সেটা হচ্ছে সুদাসন, আর সময় হচ্ছে 5 বছর। তাহলে সুদের হার বার করতে হবে। লেখো একটি তাঁত সমিতি তাঁত ক্রয় করার জন্য ঋণ নেন, ব্র্যাকেটে পি সমান 15,000 টাকা। সময় ব্র্যাকেটে টি সমান 5 বছর, সুদাসলে শোধ করেন ব্র্যাকেটে কত হবে, সুদাসলে শোধ করেন এ সমান 22,125 টাকা। অতএব সুদ সমান কি হবে, 22,125 মাইনাস 15,000 সমান 7,125 টাকা। হয়েছে। নির্ণয়, আচ্ছা এখানে অতএব দিও না, নির্ণয় সরল সুদের হার
এখানে আর সমান জিজ্ঞাসা ছিল, ব্যাস তোমাদের আর সমান কি হয়, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে 7125 গণিত 100 বাই 15000 গণিত টি মানে 5। 100 দিয়ে কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 14 70, 5 2 10, 5 দিয়ে কাটলে হচ্ছে 30, 5 দিয়ে কাটলে 5 2 5 8 5, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 9 27, 3 5 15 সমান হচ্ছে 9.5%। তাহলে কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। চলো টাটা।